ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে টিবিসি থেকে যে মাধ্যমিক ফাইনাল এক্সাম হয়েছে 2024-এ, সেই মাধ্যমিক ফাইনাল এক্সামে যে সায়েন্স এক্সামটি হয়েছে সেই সায়েন্স এক্সামের অড কোয়েশ্চন পেপারের আনসার কি নিয়ে এই ভিডিওতে। অর্থাৎ এই ভিডিওতে আমি অড কোয়েশ্চন পেপার সায়েন্সের যতগুলি 1 মার্কের কোয়েশ্চন আছে এমসিকিউ এবং এক কথায় উত্তর দাও এবং সাথে বড় প্রশ্নের সাথে যে 1 নম্বরের কোয়েশ্চনগুলি দিয়েছে সেই কোয়েশ্চনগুলি এবং তোমাদের যে নিউমেরিক্যাল প্রবলেমগুলি অর্থাৎ ম্যাথমেটিক্স যেগুলি এসছে সেই প্রশ্নগুলি বুঝিয়ে আমি এই ভিডিওতে আনসার দিয়ে দিয়েছি। সুতরাং যারা এবার পরীক্ষা দিয়েছো তোমরা যদি এই ভিডিওর দেওয়া আনসারের সাথে তোমাদের আনসারগুলি মিলিয়ে নাও তাহলে তোমরা বুঝে যাবে তোমরা কোথায় ভুল করেছো এবং তোমরা কত পেতে যাচ্ছ। আর যারা ছোট ক্লাসের এই ভিডিওটা দেখছো, এবার 9-এ পড়ছো, আগামীতে মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওর দেওয়া প্রশ্নপত্রের প্যাটার্নেই তোমাদের এক্সাম হবে। আর যেহেতু এই প্রশ্নগুলি অলরেডি একবার আসছে সুতরাং এই প্রশ্নগুলি তো ইম্পর্টেন্টই। তাই যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই যদি মনে করো তোমাদের প্রয়োজন আছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেখো, এটা হচ্ছে ফাইনাল এক্সামিনেশন 2024 অড সায়েন্স কোয়েশ্চন পেপার। তার মধ্যে কি আছে? বায়োলজি পার্ট। প্রথমে বায়োলজি আসবে, এরপরে ফিজিক্স, এরপরে কেমিস্ট্রি, এইভাবে করে পুরোটা প্রশ্নের আনসার তোমরা পেয়ে যাবে। উদ্ভিদ 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এটা হলো এমসিকিউ। উদ্ভিদ জাইলেম যে কাজের জন্য দায়ী সেটি হলো, অর্থাৎ উদ্ভিদে একটা জাইলেম কলা আছে, সেই কলা কি কাজ করে? আমরা জানি কি জাইলেম কি করে? জল এবং খনিজ লবণ পরিবহন করে মূলরুমের সাহায্যে। তাহলে এখানে কি দিয়েছে তারা? খাদ্যের পরিবহন, 2 নম্বর দিয়েছে জলের পরিবহন, 3 নম্বর দিয়েছে অ্যামাইনো অ্যাসিডের পরিবহন, 4 নম্বর দিয়েছে অক্সিজেনের পরিবহন। তাহলে এখানে আনসার কি হবে? আনসার অবশ্যই 2 নম্বরটা আনসার হবে, জলের পরিবহন। নেক্সট কোয়েশ্চন কি দিয়েছি? বলছে উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? দেখো, উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণ করে তোমরা সবাই জানো অক্সিন। তাহলে এখানে আনসার কি হবে? আনসার হবে এ নাম্বারটা। এবার চলে যাচ্ছি আমরা কোয়েশ্চন নাম্বার 3-তে। নিচে কি বলেছে দেখো, বলছে মানুষের ক্ষেত্রে নিচের কোনটি পুংজননতন্ত্র নয়? তাহলে এখানে এ নাম্বার দিয়েছে কি? এ নাম্বার দিয়েছে শুক্রাশয়, এটা পুংজননতন্ত্র। এরপর দিয়েছে কি? সি নাম্বার দিয়েছে সেমিনিফ্লাস নালী, এটাও পুংজননতন্ত্র। এরপরে কি দিয়েছে? সেমিনাল থলি, এটাও পুংজননতন্ত্র। তাহলে ডিম্বনালী পুংজননতন্ত্র নয়। তাহলে আনসার কি হবে? আনসার হবে বি নাম্বারটা। এরপরে কি দিয়েছে? ওজোন স্তর অবস্থিত। দেখো, ওজোন স্তর এখানে 4টা অপশন দিয়েছে, তোমরা সবাই জানো ওজোন স্তর কোথায় অবস্থিত? ট্রপোস্ফিয়ারে। তাহলে এখানে আনসার কি হবে? আনসার হবে ডি নাম্বারটা। নেক্সট কোয়েশ্চন কি দিছে? একটি শব্দে বা বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো, প্রথম কোয়েশ্চন দিয়েছে কি বায়ুথলি কি? বায়ুথলি, দেখো বায়ুথলি হলো ফুসফুসের মধ্যে অবস্থিত বেলুনের ন্যায় গঠন যেখানে গ্যাসীয় আদান প্রদান ঘটে। আবার বলছি, বায়ুথলি হলো ফুসফুসের মধ্যে অবস্থিত বেলুনের ন্যায় গঠন যেখানে গ্যাসীয় আদান প্রদান ঘটে। এরপরে কোয়েশ্চন কি দিছে দেখো, কোয়েশ্চন নাম্বার 6 দিয়েছে যে মস্তিষ্কের কোন অংশটি দেহ ভঙ্গি এবং দেহের ভারসাম্য বজায় রাখে? দেখো, আমি পাশাপাশি একটা কথা বলছি, তোমরা যারা আমার দেওয়া সাজেশন ফলো করেছো, তোমরা যদি এই প্রশ্নটা মিলিয়ে নাও আমার সাজেশনের সাথে, তোমরা দেখবে 100% কমন এসছে। কোথাও এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি সাজেশনে দেইনি। যদি না দিয়ে থাকি এমন কোনো কোয়েশ্চন তোমরা কমেন্টে লিখে জানাও আমাকে। আমি যেরকম আমি সাজেশন দিয়েছি ঠিক হুবহু কোয়েশ্চন এক্সামে এসছে। এরপরে কোয়েশ্চন কি? মস্তিষ্কের কোন অংশটি দেহ ভঙ্গি এবং দেহের ভারসাম্য বজায় রাখে? আবার বলছি, মস্তিষ্কের কোন অংশটি দেহ ভঙ্গি এবং দেহের ভারসাম্য বজায় রাখে? তাহলে আনসার কি হবে? আনসার হবে লঘু মস্তিষ্ক দেহ ভঙ্গি এবং দেহের ভারসাম্য বজায় রাখে।
এরপরে কোয়েশ্চেন কি দিছে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 7 দিছে দেখো গ্লাইকোলাইসিস কোথায় ঘটে। আমরা জানি গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে, তাহলে আনসার হবে কি গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে। আনসারটা লিখে নাও। এরপরে দিছে কোয়েশ্চেন নাম্বার 8 নিষেকের পর ফুলের ডিম্বক কিসে পরিণত হয়। আনসার হচ্ছে ফলে। আবার বলছি নিষেকের পর ফুলের ডিম্বক কিসে পরিণত হয়। আনসার হলো ফলে পরিণত হয়। এটা ডিম্বাশয় না, নিষেকের পর ফুলের ডিম্বক ফলে পরিণত হয়। এরপরে কোয়েশ্চেন নাম্বার 9 কি দিয়েছে এখানে, ভ্রূণ যে বিশেষ কলার মাধ্যমে মাতার রক্ত থেকে পুষ্টি গ্রহণ করে তাকে কি বলে। আবার বলছি ভ্রূণ যে কলার মাধ্যমে মাতার দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে সেটা হলো প্লাসেন্টা। তোমরা জানো। আবারও বলছি প্লাসেন্টা, ভ্রূণ প্লাসেন্টার মাধ্যমে মাতার রক্ত থেকে পুষ্টি গ্রহণ করে। পরের কোয়েশ্চেন কি দিছে, কোয়েশ্চেন নাম্বার 10 মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপের অনুপাত কত। দেখো মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপের অনুপাত হলো 9:3:3:1। আনসারটা লিখে নাও। এরপরে কি দিছে, বাদুড়ের ডানা এবং পাখির ডানার সমসংস্থ না সমবৃত্তীয় অঙ্গ। দেখো এই যে 11 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, আমি যে সাজেশন দিয়েছি এই কোয়েশ্চেনটা কিন্তু আমি এরকম দেইনি। আমি কোয়েশ্চেনটা দিয়েছি বাদুড়ের ডানা এবং পাখির ডানাকে সমবৃত্তীয় অঙ্গ বলে কেন। তাহলে আনসার তুমি আমি যে কোয়েশ্চেন দিয়েছি সেই কোয়েশ্চেনের মধ্যে হয়ে গেছে। আমি যে সাজেশনে দিয়েছিলাম আমি সেটা বললাম। তাহলে আনসার কি, বাদুড়ের ডানা এবং পাখির ডানা হলো সমবৃত্তীয় অঙ্গ। এরপরে কি দিছে, সর্বোচ্চ পুষ্টি স্তরে দূষকের ঘনত্ব বেড়ে যাওয়াকে কি বলে। আবারও বলছি কোয়েশ্চেন নাম্বার 12 সর্বোচ্চ পুষ্টি স্তরে দূষকের ঘনত্ব বেড়ে যাওয়াকে বলা হয় জৈব বিবর্ধন। আবার বলছি আনসার হচ্ছে জৈব বিবর্ধন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 দেখো এখানে কি বলেছে, ফ্লোরা এবং ফোনা বলতে কি বুঝো। ফ্লোরা এবং ফোনা বলতে বুঝায় কি বুঝো। দেখো আনসারটা লেখো, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো নির্দিষ্ট স্থানের সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা এবং সমস্ত প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফনা। আবার বলছি একটা বাস্তুতন্ত্রের নির্দিষ্ট স্থানে যে উদ্ভিদ গোষ্ঠী আছে তাকে বলা হয় ফ্লোরা এবং যে প্রাণী গোষ্ঠী আছে তাদেরকে বলা হয় ফনা। এরপরে আমি চলে যাচ্ছি, এগুলি তো বড় প্রশ্ন, এখানে এগুলি বড় প্রশ্নের আনসারগুলি তোমাদের জানা, আর সবগুলি প্রশ্নের আনসার যদি দিতে যাই তাহলে ভিডিওটা অযথা অনেক বেশি বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। তাহলে এবার আমি চলে যাচ্ছি কি ফিজিক্সে। দেখো এটা হচ্ছে কি ফিজিক্স পার্ট। ফিজিক্স পার্টে কি বলেছে দেখো, এখানে সাদা আলোর বিভিন্ন বর্ণে বিশ্লেষিত হওয়ার ঘটনাকে বলা হয় দেশ। দেখো তোমরা কি জানো, সাদা আলো বিভিন্ন বর্ণে যখন বিশ্লিষ্ট হয় বা বিচ্ছুরিত হয় তাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। তাহলে এখানে আনসার আছে, দেখো এখানে আনসার আছে সি নম্বরটা। তাহলে সি নম্বরটা হয়ে গেল আনসার। আবারও বলছি সাদা আলোর বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এরপরে কি দিছে, একটি সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন হতে পারে কোথায়। দেখো একটি সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করতে হলে তোমাকে কি লাগবে, তোমাকে অবতল দর্পণ নিতে হবে, অর্থাৎ অবতল দর্পণে সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হয়। এর পরের কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 3তে বলছে দেখো একটি দীর্ঘ তড়িৎবাহী সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্রের মান কি হবে। দেখো আমরা জানি সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্রের মান যে কোনো জায়গায় সমান থাকে। তাহলে আনসার কি হবে, আনসার হবে ডি নম্বরটা। এরপরে কোয়েশ্চেন কি দিছি, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। তোমরা জানো প্রাকৃতিক বর্ণালী হচ্ছে রামধনু। তাহলে এখানে 4 নম্বরের আনসার হবে রামধনু। এরপরে আমরা চলে যাচ্ছি কি তড়িৎ বিভবের এসআই একক কি। আবারও বলছি এই যে তড়িৎ বিভবের এসআই একক কি, তোমরা জানো তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট।
তাহলে এক্ষেত্রে আনসার হবে বোল্ট। এরপরে কি দিয়েছে যে কোয়েশ্চেন নাম্বার 6, ইলেকট্রিক মোটর এবং ইলেকট্রিক জেনারেটরের মধ্যে পার্থক্য কি? একটা ইলেকট্রিক মোটর এবং ইলেকট্রিক জেনারেটরের মধ্যে পার্থক্য কি? দেখো, ইলেকট্রিক মিন্স বৈদ্যুতিক, তাহলে বৈদ্যুতিক মোটরে বৈদ্যুতিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর কিন্তু বৈদ্যুতিক জেনারেটরে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আবার বলছি, এখানে একটা পার্থক্য যদি আমরা বলি যে ইলেকট্রিক মোটরে কি হবে, বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, আর ইলেকট্রিক জেনারেটরে কি হয় বৈদ্যুতিক জেনারেটরে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। আনসারটা একটা স্ক্রিনশট মেরে নাও দরকার লাগলে। এরপরে কি বলেছে, মোটর গাড়ির হেডলাইট অর্থাৎ গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? তোমরা জানো, এবং কেন, আমি কেন বলছি না, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় তোমাদের জানা। তাহলে এবার আমি গাড়ির হেডলাইটে কি দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা, এর আগে আমি 7 নম্বর কোয়েশ্চনটা যদি আমি আনসার বলি, 7 নম্বর কোয়েশ্চনে কি বলছে যে 40 সেন্টিমিটার অর্থাৎ 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কত? দেখো, এখানে আনসার দিয়েছে 40, আমি যে সাজেশনে দিয়েছিলাম 36, তাহলে ব্যাপারটা কিন্তু সেম। এখানে 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব জাস্ট খালি অর্ধেক করে নেয়, নীলি হয়ে যায়, এখানে 40 আছে, ঠিক তার অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের। তাহলে এখানে কি 40 আছে, আনসার হবে 20। আর এখানে মোটর গাড়ির ক্ষেত্রে আমি তো বলে দিলাম যে এখানে আনসার হবে কি, এখানে আনসার হবে অবতল দর্পণ। এবার আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 9। দেখো, এখানেও 3টা ছোট প্রশ্ন দিয়েছে, 1 মার্ক 1 মার্ক করে, টোটাল 3 মার্ক। একটা হলো মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি কি, এর প্রতিকার, দিনের বেলায় পরিষ্কার আকাশের রং কেন নীল থাকে। তাহলে আমি এখানে 3টা পার্টেরই আনসার দিয়ে দিচ্ছি। দেখো, মায়োপিয়া, প্রথম হলো মায়োপিয়া। মায়োপিয়া কি? যখন চোখ কাছের জিনিসকে দেখে দূরের জিনিসকে দেখে না। সোজা পরিষ্কারভাবে জেনে নাও, চোখ যখন কাছের জিনিসকে দেখে দূরের জিনিসকে দেখে না, তখন চোখের যে একটা ত্রুটি বা দোষ, সেটাই হচ্ছে মায়োপিয়া। দেখো, আমি চোখের উপরে 2টা ভিডিও দিয়েছি একেবারে ক্লিয়ার করে, আর ওই 2টা ভিডিও দেখলে আমার মনে হয় না তোমাদের চোখের মধ্যে কোথাও সমস্যা থাকবে, বা যারা দেখেছো তাদের কোথাও সমস্যা আছে বলে আমার মনে হয় না। এরপর কি বলছে, কিভাবে এই ত্রুটি প্রতিকার করা হয়? দেখো, এই ত্রুটি প্রতিকার করার জন্য অবশ্যই তোমাদের অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। মায়োপিয়া দূর করার জন্য কি করতে হবে? অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। এরপর 2 নম্বর কি দিয়েছে, দিনের বেলায় পরিষ্কার আকাশের রং নীল দেখায় কেন? দেখো আনসারটা, আলোর বিক্ষেপণের কারণে। আবার বলছি, আলোর বিক্ষেপণের কারণে দিনের বেলায় পরিষ্কার, আমি একটু শর্টে লিখেছি, আরো লেখা যায়। আবার বলছি, আলোর বিক্ষেপণের কারণে দিনের বেলায় পরিষ্কার আকাশের রং নীল দেখায়। এরপরে দেখো যে অথবা দিয়ে যে আরো 2টা প্রশ্ন দিয়েছে, সেই 2টা প্রশ্ন হলো, প্রিজমে সাদা আলোর বিচ্ছুরণের রশ্মিচিত্র অঙ্কন করে 1 নম্বর, বর্ণালী কাকে বলে 1 নম্বর, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহৃত হয় কেন 1 নম্বর। এখানে 3টা প্রশ্ন যোগ করে 3 নম্বর দিয়েছে। তাহলে প্রথমে যে তোমরা চিত্রটা কি হবে, এই দেখো আমি চিত্রটা দিয়েছি, জানি না তোমরা এরকম চিত্র আঁকছো কিনা। যদি এরকম চিত্র এঁকে থাকো, অবশ্যই তোমাদের আনসার সঠিক হয়েছে। বর্ণালী কাকে বলে, এরপর আমরা দিচ্ছি বর্ণালী কাকে বলে। দেখো, সাদা আলো বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত যে আলোর পটি পাওয়া যায়, সেটা হলো বর্ণালী। আবার বলছি, সাদা আলো বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণ বিশিষ্ট যে পটি পাওয়া যায়, সেটা হলো বর্ণালী। যেমন এইখানে সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে গেছে, যাওয়ার পরে সামনে একটা পর্দা দেখতে পাচ্ছ, এই যে পর্দা, এই পর্দার মধ্যে দেখো লাল, নীল, হলুদ, এখানে 7টা বর্ণ বেনি, আসহ, কলা পাওয়া গেছে। এটা হচ্ছে এই 7টা বর্ণ যে পটি, এটা হচ্ছে পটি, এই পটিটার নাম হলো বর্ণালী। এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চনে। এরপরে কি বলছে, এখানে চুম্বক বলরেখার 2টি বৈশিষ্ট্য লিখে। এখানেও তারা কি করছে, এইখানেও তারা যে 1 মার্কের কোয়েশ্চন যোগ করে একটা 4 মার্কের কোয়েশ্চন দিয়েছে। তাহলে কি হবে, আনসার কি হবে? চুম্বক বলরেখার বৈশিষ্ট্য, না, এর আগে আমি বলে নিচ্ছি যে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহৃত হয় কেন। দেখো, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে অনেক বেশি। আবার বলছি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা অনেক বেশি এবং বিক্ষেপণ অনেক কম।
তাহলে আনসারটা লিখেন আমার সাথে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি বলে লাল আলোর বিক্ষেপণ কম হয় এবং সকলের চোখে দৃষ্টি আকর্ষণ করে, তাই বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহৃত হয়। এরপরে কি, চুম্বক বলরেখার দুটি বৈশিষ্ট্য। চুম্বক বলরেখার বৈশিষ্ট্য দেখো আমি দিয়ে দিয়েছি। 1 নম্বর কি, চুম্বক বলরেখাগুলি সবসময় উত্তর মেরু থেকে নির্গত হইয়া দক্ষিণ মেরুতে শেষ হয়। দেখতে পাচ্ছ, চুম্বক বলরেখাগুলি সবসময় কি উত্তর মেরু থেকে নির্গত হয়, হয়ে গিয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়। আর কি, দুটি চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, এটা তোমাদের জানা। এরপরে কি, শর্ট সার্কিট কি, দেখো শর্ট সার্কিট কোনো কারণে কোনো তড়িৎ বর্তনীর লাইন, আবার বলছি, কোনো কারণে কোনো তড়িৎ বর্তনীর লাইভ তার এবং নিউট্রাল তার দুটির মধ্যে সরাসরি সংযোগ ঘটলে এক্ষেত্রে পরিবাহীর রোধ কি হয়, শূন্য হয়। রোধ প্রায় শূন্য হয় বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা অত্যন্ত বেশি হয়ে আগুন ধরে যায়, তাকেই বলে শর্ট সার্কিট। ব্যাপারটা ক্লিয়ার? এবার তাহলে আমরা চলে যাচ্ছি ঠিক তার পরের কোয়েশ্চন। পরের কোয়েশ্চনে বলছে ভারতবর্ষে ব্যবহৃত পরিবর্তী প্রবাহের এসি কম্পাঙ্ক কত? এসি কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। এরপরে আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চন। দেখো এখানে কি দিছে, ওহমের সূত্রটি লিখো, এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। দেখো আমি যখন সাজেশন দিয়েছি তখন আমি বলেছি ওহমের সূত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে আসবে। এরপরে কি, কোনো নির্দিষ্ট পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপরে কিভাবে নির্ভর করে। এরপরে কোয়েশ্চনটা যে 1 ওহম, 10 ওহম এবং 30 ওহম। দেখো অথবার পরে যে কোয়েশ্চনটা আমি আগেই বলে দিছি যে নিউমেরিক্যাল প্রবলেমগুলি যেগুলি আছে সেগুলির আমি আনসার দিয়ে দেব। এখানে দেখো 5 ওহম, 10 ওহম, 30 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধক সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তুল্য রোধের মান কত হবে? তাহলে এখানে দেখো সমান্তরাল সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে তুল্য রোধের মান হবে 3 ওহম। তোমরা আনসারটা জেনে নাও, 3 ওহম। এরপরে কোয়েশ্চনটা কি দিছে, কোন যন্ত্রের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপা হয়? তোমরা জানো এমিটার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপা হয়। এরপরে কোয়েশ্চনটা, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের নীতিতে তৈরি দুটি বৈদ্যুতিক যন্ত্রের নাম লিখো। অর্থাৎ এমন দুটা বৈদ্যুতিক যন্ত্রের নাম লিখো যেখানে তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে ব্যবহার করা হয়। তাহলে আনসার কি হবে? আনসার হবে 1 নম্বর হচ্ছে ইলেকট্রিক হিটার। হিটারে দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল ইউজ করে তোমাদের জল টল গরম করা হয় বা এটসেট্রা করা হয়, মানে এই বৈদ্যুতিক ইলেকট্রিক হিটারে। আর কি, ইলেকট্রিক ইস্ত্রি, অর্থাৎ আয়রন যেটা দিয়ে আমরা কাপড় চোপড় ইস্ত্রি করি, সেটাও তাপীয় ফলের এক্সাম্পল। এরপরে কি, এরপরে 12 1 নম্বর দিছে আলোর প্রতিসরণের সূত্র। আমি বারবার বলেছি খুব বেশি ইম্পর্টেন্ট এসছে। এরপরে কি দিছে, এরপরে যে 2 নম্বর কোয়েশ্চনটা, 2 নম্বর কোয়েশ্চনটা আমি করে দেখাচ্ছি। 2 নম্বর কোয়েশ্চনটা দেখো, 2 নম্বর কোয়েশ্চনটা কি বলছে, 20 সেন্টিমিটার বক্রতা বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে, আবার বলছি 20 সেন্টিমিটার বক্রতা বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 20 সেমি দূরে 5 সেমি দৈর্ঘ্যের একটি বস্তু রাখা হলো। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকার কি হবে? দেখো এখানে আমি করে দিয়েছি, পুরোটা অঙ্ক করে দিয়েছি। দেখো এখানে যেহেতু অবতল দর্পণ f = r/2, আর হলো বক্রতা ব্যাসার্ধ দিয়েছে 20, আর যেহেতু অবতল দর্পণ সেই জন্য একটা মাইনাস আসবে, সেই জন্য আর হচ্ছে -10 সেন্টিমিটার। ইউ অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব ও মাইনাস হয়, কেন মাইনাস হয় তার জন্য আমি আলাদা এই চ্যাপ্টারের পর 7টা ভিডিও দিয়েছি, পুরাটা চ্যাপ্টার কমপ্লিট করে, কোথাও আমি গ্যাপ রাখিনি। যারা বুঝতে চাও ভালোভাবে আলো সম্পর্কে তাহলে ওই ভিডিওগুলি দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করলাম, 1/v + 1/u = 1/f এ যদি বসিয়ে দিই, দিলে পরে কি পাওয়া গেল? এখানে দেখো এখানে v = পাওয়া গেল -20। সুতরাং প্রতিবিম্বটি দর্পণের সামনে। কেন দর্পণের সামনে? দেখো এখানে ইউ তো দর্পণের সামনে আছে, আর ভিও যেহেতু মাইনাস আছে, সুতরাং প্রতিবিম্বটি দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত হবে। আর প্রতিবিম্ব যেই দূরত্বে আছে বস্তুও সেই দূরত্বে আছে,
সুতরাং এখানে প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব কি হবে, সেম হবে। আমরা এখানে দেখে নিচ্ছি যে 1/h1/h0, মানে এখানে এইচ আই, এটা h1 না, এইচ আই মানে ইমেজের উচ্চতা ডিভাইডেড বাই এইচ অ, মানে এটা হচ্ছে কি অবজেক্টের উচ্চতা, মানে বস্তুর উচ্চতা, v/u। তাহলে এখানে বস্তু উচ্চতা দিয়ে দিয়েছে তারা, দেখো 5 সেন্টিমিটার, এখানে এইচ অর জায়গাতে আমরা দিয়ে দিলাম 5, আর এখানে ভি আর ইউর মানটা বসিয়ে আমরা এইচ আই আমরা পাইলাম কত, -5 সেন্টিমিটার। অর্থাৎ বস্তুর যে উচ্চতা সেইটা 5, প্রতিবিম্বের যে উচ্চতা সেটাও 5। সুতরাং প্রতিবিম্বটি কি হবে, যেহেতু মাইনাস এসছে প্রতিবিম্বটা, সুতরাং প্রতিবিম্বটা উল্টা হবে, মানে অবশিষ্ট হবে। আর প্রতিবিম্বটা কি হবে, বস্তুর সমান হবে, যেহেতু প্রতিবিম্ব উচ্চতা বস্তুর উচ্চতার সমান। এরপর আমরা দেখে নিচ্ছি ঠিক তার পরের যে কোয়েশ্চন কি বলছে, লেন্সের ক্ষমতা কাকে বলে। এখানেও তোমার 1 মার্কের দুটা প্রশ্ন। দেখো লেন্সের ক্ষমতা কি, লেন্সের মধ্যে আপতিত রশ্মিকে লেন্স যত বেশি অপসারী বা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারে সেটাই হচ্ছে লেন্সের ক্ষমতা। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হচ্ছে কোনো লেন্সের উপর আপতিত সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। আবার বলছি, কোনো লেন্সের উপর আপতিত সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। এর একক কি, এর একক হচ্ছে ডায়াপ্টার। আবার বলছি এর এসআই একক হচ্ছে ডায়াপ্টার। এরপরে কি বলেছে দেখো, এরপরে কি দিয়েছে যে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, তোমরা মনে করে দেখো, আমি যে সাজেশন দিয়েছিলাম সাজেশনে ক্লিয়ার কাট করে বলেছিলাম যে 5 মার্কের দুটি কোয়েশ্চেন থাকবে এই চ্যাপ্টারে, অথবা দিয়ে, অথবা একটা কোয়েশ্চেন থাকবে, দুটা বা তিনটা কোয়েশ্চেন সেট করবে ছোট ছোট, এটা আমি বলেছি একটার সাথে থাকবে একটা অঙ্ক, আর আরেকটার সাথে কি আসবে, রশ্মি চিত্র। আমি বলে দিয়েছিলাম দেখো, প্রথম পার্টের সাথে একটা অঙ্ক এসছে এবং সেকেন্ড পার্টের সাথে একটা রশ্মি চিত্র এসছে। আমি সাজেশনে যা যা বলেছি তা একেবারে হুবহু এসছে। তাহলে এটা আমি করে দিয়েছি। এটা কি হবে, আনসার কি হবে, বলছে বস্তুর কোন অবস্থানের জন্য একটি উত্তল লেন্স অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। আনসার হলো, দেখো বস্তু যখন উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থান করে তখন উত্তল লেন্স অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। আবার বলছি, বস্তু যখন উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থান করে তখন একটি উত্তল লেন্স অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। তাহলে তার চিত্রটা কি হবে, এই দেখো আমি চিত্রটা, এটা আমি আগেও দেখিয়ে দিয়েছি। এবার বলছে উত্তল লেন্সের ব্যবহার, তোমাদের জানা উত্তল লেন্সের ব্যবহার কি, কিসে ব্যবহৃত হয়, চশমায় ব্যবহৃত হয়, ক্যামেরায় ব্যবহৃত হয়, অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত হয়। আমি এখানে 3টা ব্যবহার দিয়েছি, তারা বলেছে একটা। এবার আমি চলে যাচ্ছি ঠিক তার পরের যে কোয়েশ্চেন আছে, পরে কি আছে, কেমিস্ট্রি। দেখো কেমিস্ট্রির এখানে মজার ব্যাপার, দেখো এখানে 13 নম্বর কোয়েশ্চেনে কি দিয়েছে, 13 নম্বর কোয়েশ্চেনটা কি ধরনের বিক্রিয়া, 13 নম্বরটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া। আনসার লিখে নাও। এরপরে 14 নম্বরটা কি বলেছে দেখো, 14 নম্বর বলেছে একটি দর্পণ লাল লিটমাসকে নীল করে দ্রবণের সম্ভাব্য পিএইচ এর মান কত। লাল লিটমাসকে নীল করে, দেখো লাল লিটমাসকে নীল করে, তাহলে দ্রবণটা কি হয়েছে, ক্ষার। আর দ্রবণ ক্ষার মানে কি, ক্ষার হচ্ছে 7 থেকে বেশি হবে তার পিএইচ। আমি এই পিএইচ নিয়ে ভিডিও দিয়েছি এবং ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানে আনসার কি হবে, 7-এর উপরে কি আছে, 7-এর উপরে আছে ডি নম্বরটা। তাহলে এখানে আনসার হলো, আনসার হচ্ছে ডি নাম্বারটা। এরপরে কোশ্চেন কি বলছে, নিচের কোনটি হেলুজেন মৌল। দেখো হেলুজেন মৌলগুলি কি, আমি আগে সাজেশনে দিয়েছি যে হেলুজেন মৌল কাকে বলে, সেখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হেলুজেন মৌল। তাহলে এখানে আনসার কি হবে, আনসার হবে ক্লোরিন। এ নম্বরটা হচ্ছে হেলুজেন মৌল। এবার আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 16। দেখো এইটা আরেকটা প্রশ্ন, জারণ প্রক্রিয়া রোধ করার জন্য চিপসের প্যাকেটে সাধারণত কোন গ্যাস থাকে। দেখো তোমরা যে বিভিন্ন ধরনের চিপস খাও, চিপসের প্যাকেট দেখবে একটু ফুলানো থাকে, এর ভিতরে যে খাবার আছে খাবারগুলোকে ভালো রাখার জন্য চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ঢুকানো হয়। তাহলে আনসারটা কি হবে, আনসার হবে নাইট্রোজেন গ্যাস বা N2।
সর্বাধিক নমনীয় ধাতুটির নাম কি? দেখো, সর্বাধিক নমনীয় ধাতুটির নাম হলো গোল্ড। আনসার কি? আনসার হচ্ছে গোল্ড। এরপরে কি? কোয়েশ্চেন নাম্বার 18, আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী আছে? আনসার 18টি শ্রেণী এবং 7টি পর্যায় আছে। আনসার লিখে নাও, 18টি পর্যায় এবং কয়টি শ্রেণী আছে? 7টি শ্রেণী আছে। এরপরে আরেকটা মজার কোয়েশ্চন, নিচের প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও, নিচের সমীকরণগুলির কি সমতা বিধান। দেখো, আমি সমতা বিধানের উপরে একটা ভিডিও দিয়েছি, এখানে লগভগ ধরো 10-12টা সমতা বিধান আমি করে বুঝিয়ে দিয়েছি এবং বারবার আমি বলেছি যে সমতা বিধান থেকে অন্তত পক্ষে 1 মার্কের একটা কোয়েশ্চন আসবেই আসবে, আমি এভাবে বলেছি। সাজেশনের ভিডিওতেও বলেছি। দেখো, এখানে 2টা প্রশ্ন সমতা বিধানের উপরে এসছে। তাহলে এটির আনসার কি হবে? আর যারা মনে করো সমতা বিধান বুঝো না, যারা নতুন স্টুডেন্ট আসো, তারা ওই রাসায়নিক সমীকরণের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে গিয়ে আমার দেওয়া ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি দেখে নাও তাহলে অবশ্যই তোমরা বুঝে যাবে। দেখো, এই দেখো আমি সমতা বিধান করে দিয়েছি। এখানে কি দেখো, আনসারটা দেখো, এখানে শুধু H2 আগে H2S এর সাথে 2 বসিয়ে দাও, আর এখানে S এর আগে 3 বসিয়ে দাও, আর এখানে H2O এর আগে 2 বসিয়ে দাও। আর এখানে এখানে কি অ্যারো দিছে, অ্যারোর জায়গায় ইকুয়াল বসিয়ে দাও, কেননা বোথ সাইডে ইকুয়াল হয়েছে, সেই জন্য এখানে ইকুয়াল বসাতে হবে। এরপরে কি? এরপরে 2 নম্বরটা কি? দেখো, 2 নম্বরটা আমি করে দিয়েছি। দেখো, এখানে কি F এর আগে 3 বসাতে হবে, আর আর H2 এর আগে 4 বসাতে হবে, আর এখানে পেছনে 4 বসাতে হবে। আমি ভালোভাবে এখানে বুঝালাম না, কেননা শুধু সমতা বিধানের উপরে আমার ভিডিও দেওয়া আছে। এরপরে কি? মিথেনের ইলেকট্রন ডট গঠন। দেখো, আমি ইলেকট্রন ডট গঠনের উপরও আলাদা ভিডিও দিয়েছি। আমি বারবার বলেছি যে ইলেকট্রন ডট গঠনের উপরে একটা কোয়েশ্চেন আসবে, সাথে সাথে আইইউপিএসি নামের উপরে একটা থাকবেই থাকবে, আমি এইভাবে বলেছি। ঠিক আমি যেভাবে বলেছি সেইভাবেই এসছে। দেখো, মিথেনের ইলেকট্রন ডট গঠনটা কি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা এরকম দিয়েছো কিনা জানি না। এটা হবে এরকম। এরপরে আমরা যে বি নম্বরটা যেটা আছে, বি নম্বরের আনসারটা কি হবে? দেখো, বি নম্বরের যে আনসারটা আছে সেটা হবে মিথানেল। আবারও বলছি, বি নম্বরের আনসারটা হবে মিথানেল। এরপরে যে 21 নম্বর, দেখো 21 নম্বর যে কোয়েশ্চেন আছে, 21 নম্বর কোয়েশ্চেনে কি দিয়েছে দেখো, 21 নম্বর কোয়েশ্চেনে দিয়েছে মেন্ডেলের পর্যায় সারণীর একটি ত্রুটি উল্লেখ করো, আধুনিক পর্যায় সারণীতে এই ত্রুটি কিভাবে দূর করা হয়েছে। তাহলে এখানে কি দিয়েছে? ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী বিভিন্ন মৌলগুলিকে পর্যায় সারণীতে স্থান দেওয়াই হলো তার মূল নীতি। আবার বলছি, কি? ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী বিভিন্ন মৌলকে পর্যায় সারণীতে স্থান দেওয়া হলো নীতি। কিন্তু দেখা গেছে তারা কিছু ভুল করেছে। তাহলে তার সংশোধনটা কি? সংশোধনটা হচ্ছে যে মেন্ডেলকে সংশোধন আমি এখানে দিয়েছি। দেখো, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজালে, আগে বলছে পারমাণবিক গুরুত্ব, সাজানো হয়েছে, যাদের প্রতিটি শ্রেণীতে মৌলগুলির সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস একই রকম। তাহলে এগুলিকে কি করেছে? ত্রুটি দূর করেছে। কিভাবে দূর করেছে? আগে ত্রুটিতে বলেছে যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাতে হবে, সাজিয়ে তারা একটা ত্রুটি পেয়েছে। এবার কি করেছে? পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী এমনভাবে সাজিয়েছে যাদের বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস একরকম, এভাবে সাজিয়েছে, দূর করে। এরপরে কি বলছে? বি নম্বরটা বলছে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 283, মৌলটির নাম এবং যোজ্যতা। তাহলে 283 হলে 2 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়, আর 3 করলে 13। 13 তো অ্যালুমিনিয়াম, তাহলে মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তার যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে 3। তাহলে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চন কি দিছে দেখো, এখানে কি দিছে? অথবার মধ্যে আছে এ বি সি তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা 3, 11, 19। বলছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে তিনটির অবস্থান কোন শ্রেণীতে? দেখো, এটার আনসার হলো শ্রেণী 1A তে। তাদের অবস্থান কোথায় আছে?
শ্রেণী 1 এতে আছে। এরপরে কি বলেছে, তিনটির মধ্যে কোনটির দাতব্য গুণ বেশি? দেখো, পর্যায় সারণীতে উপর থেকে নিচের দিকে যেতে থাকলে দাতব্য গুণ বাড়তে থাকে, তাহলে কোনটা হবে? অবশ্যই এখানে সি মৌলের দাতব্য গুণ সবচেয়ে বেশি। এবার বলছে বি মৌলের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত হবে B2O। আনসার হবে কি? B2O। এরপরে কোয়েশ্চনটা প্লাস্টার অফ প্যারিসের প্রস্তুতি নিতে এটা 2 মার্ক দিয়ে দিয়েছে। এরপরে কি দিছে? এরপরে যে অঙ্কটা দিয়েছে দেখো, এখানে কি দিছে, যে তোমার কাছে এ বি দুটি দ্রবণ আছে, এ দ্রবণটির পিএইচ হলো 6, বি দ্রবণ, তাহলে এখানে কোনটা হবে আনসার? এখানে দেখো এ দ্রবণের গাঢ়ত্ব বেশি। কি বলছে, কোন দ্রবণের গাঢ়ত্ব বেশি? এ দ্রবণের গাঢ়ত্ব বেশি। এরপরে কি, এ দ্রবণটি আম্লিক, এর মধ্যে কোনটি আম্লিক কোনটি ক্ষারীয়, সুতরাং বি দ্রবণটি হচ্ছে ক্ষারীয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি যাই পরের কোয়েশ্চনে। কি বলছে, কার্বনের কোন দ্রব্যের জন্য অসংখ্য জৈব যৌগের সৃষ্টি হয়েছে? দেখো, কার্বনের কেটিনেশন ধর্ম এবং চতুর্যুজতা বা টেট্রাভ্যালেন্সির জন্য অসংখ্য জৈব যৌগ সৃষ্টি হয়েছে। আমি সাজেশন দিয়েছি এগুলি। এরপরে যে কোয়েশ্চনটা, ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক সংকেত হলো CH3COOH। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে তোমরা শেয়ার করে নাও।